স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে, কোনো কারণে দেখা না গেলে তোমরা একটু শেয়ার করো। এটা হচ্ছে আসলে তোমরা অলরেডি এটা সম্বন্ধে কিছুটা পড়ে আসছো। এটা হচ্ছে সিই 316 লিখা, কিন্তু আসলে এটার মেইন কন্টেন্ট তোমরা পড়ে আসছো সিই 315 এই কোর্সটাতে। মানে কনক্রিট স্ট্রাকচারের যে তোমরা থিওরি পড়ে আসছো 3 ক্রেডিটের গত সেমিস্টারে মানে 3-1 এ যে টপিক গুলো পড়ে আসছো, WSD, USD মেথডের ডিজাইন, এইসব জিনিসেই আসলে এই কোর্সে আমরা সেশনাল হিসেবে পাবো এবং ফুল একটা বিল্ডিং এর লো স্ট্রাকচার বিল্ডিং এর ডিটেইলস ডিজাইন গুলো করব আমরা। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোর্স। কেন ইম্পর্টেন্ট কোর্স? ডিজাইন সেশনাল গুলো কিন্তু আসলেই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমাদের প্রফেশনাল লাইফে সরাসরি এগুলো কাজে লাগবে। যখন তোমরা ডিজাইন রিলেটেড কোনো ফার্মে চাকরি করবা, সেগুলো নিজের হাতে কিন্তু করতে হবে। তো এখন যারা এগুলো বুঝে রাখবা, সে সময় খুব ভালো মতোই ডিজাইন করতে পারবা আর কি। বুঝতেছই? সিভিল ইঞ্জিনিয়ারদের ডিজাইন রিলেটেড যার যত নাম হবে, ডিজাইনে যে যত ভালো মতো ডিজাইন করতে পারবে তার তত নাম হবে। এটাই তো স্বাভাবিক। তো এই কোর্স গুলো বিশেষ করে ডিজাইন সেশনাল গুলো খুবই ইম্পর্টেন্ট ওই পার্সপেক্টিভ থেকে। তো আজকে আমরা এটার ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি কিছু জিনিসপত্র জানবো। নেক্সট ক্লাস থেকে মূলত আমরা একটা বিল্ডিং ডিজাইনে চলে যাব, লো স্ট্রাকচার বিল্ডিং ডিজাইন। এখন দেখো, এটা হচ্ছে সিলেবাস রিলেটেড কথাবার্তা গুলো বলি। সিলেবাস হচ্ছে ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার সেশনাল, সেটা কোর্সের নাম। আর ক্রেডিট হচ্ছে 1.5 ক্রেডিট। সেখানে আমরা জেনারেলি দুইটা কুইজে ভাগ করে থাকি। একটা হচ্ছে মিড কুইজ পর্যন্ত সিলেবাস থাকে ডিজাইন অফ লো রাইজ মেসনরি স্ট্রাকচার। মেসনরি শব্দের অর্থ কি? তোমরা সিএ 200 এ পড়ে আসছো মেসনরি স্ট্রাকচার। হোয়াট ইজ দ্য মেসনরি স্ট্রাকচার, আর হোয়াট ডু ইউ মিন বাই মেসনরি স্ট্রাকচার? কে বলতে পারবা? মানে বুঝে বা হচ্ছে কোনো বিল্ডিং এর স্ট্রাকচার এরকম। বিল্ডিং এর স্ট্রাকচার আর মেসনরি স্ট্রাকচার সেম। তোমরা ডিটেইলস অফ কনস্ট্রাকশনে পড়ে আসছো, এগুলো ডকে পড়ে আসছো সব 2-2 তে। হোয়াট ডু ইউ মিন বাই মেসনরি স্ট্রাকচার? মেসনরি স্ট্রাকচার মানে ব্রিক দিয়ে তৈরি স্ট্রাকচার, কনক্রিট দিয়ে না। ব্রিক ওয়াল থাকবে আর কি, লোড বিয়ারিং ওয়াল হিসেবে। যেমন আগের বিল্ডিং গুলোর ওয়াল গুলো অনেক মোটা মোটা হইতো না, থিকনেস অনেক বেশি হইতো না। জি স্যার। সেই স্ট্রাকচার গুলোর ওয়াল গুলো লোড বিয়ার করে, ওখানে কলাম তেমন থাকতো না, কলাম গুলো লোড বিয়ার করতো না, ওই ওয়ালটাই লোড বিয়ার করতো। সেই ধরনের স্ট্রাকচারকে বলা হয় মেসনরি স্ট্রাকচার। মানে লোড বিয়ারিং ওয়াল যদি থাকে তাহলে সেই ধরনের স্ট্রাকচারকে বলা হয় মেসনরি স্ট্রাকচার। এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং টার্ম। ইঞ্জিনিয়ারিং টার্ম গুলো যদি তুমি বুঝতে না পারো, তাহলে যখন তুমি প্রফেশনাল ফিল্ডে যাবা, তোমাকে যখন এই ধরনের টার্ম ইউজ করবে, তুমি যদি ধরতে না পারো তাহলে বলবে এই 4 বছর ধরে কি ইঞ্জিনিয়ারিং করলা তুমি। এই টার্ম গুলো বললেই বুঝতে পারতে হবে, আর না বুঝলে তখন তোমার দেখবা পদে পদে তোমাকে এটার জন্য অপমানিত হইতে হবে আর কি। তো এই জিনিসগুলো একটু টার্ম, ইঞ্জিনিয়ারিং কিছু টার্ম আছে, এগুলোই হচ্ছে তোমাকে জেনারেল মানুষ থেকে আলাদা করবে। ধরো একজন ওয়ার্কার দাঁড়াই আছে আর তুমি দাঁড়াই আছো, ইঞ্জিনিয়ার মানে যিনি ধরো প্রজেক্টের ইনচার্জ, উনি এসে যদি হুট করে বলে মেসনরি স্ট্রাকচার, তাহলে তুমি ধরতে পারবা, ওয়ার্কার ধরতে পারবে না, যাতে এরকম হয়। যদি তুমি বুঝতে না পারো তাহলে ওয়ার্কারও বুঝতে পারলো না, তাহলে লাভ কি হইলো তোমার? তো জিনিসটা হচ্ছে ওইটাই তোমাকে ডিফারেন্সিয়েট করবে অন্যদের থেকে।
তাহলে হচ্ছে ডিজাইন অফ লো রাইজ মেসনরি স্ট্রাকচার মানে লোড বিয়ারিং ওয়াল থাকবে সেই স্ট্রাকচারে, আর লো রাইজ মানে আমরা আপাতত ধরে নিই কম ফ্লোরের বিল্ডিং আর কি। আমি আরো ডিটেলস আসবো। এটা লো রাইজ মানে হচ্ছে উচ্চতাটা কম, বিল্ডিং এর উচ্চতাটা কম, এটা সম্বন্ধে আমি আরো ডিটেলস পরে আসবো। তাহলে লো রাইজ মেসনরি স্ট্রাকচার মানে আমি আপাতত বুঝতেছি বিল্ডিং এর হাইট হবে কম, এবং মেসনরি স্ট্রাকচার মানে বুঝতেছি সেখানে লোড বিয়ারিং ওয়াল থাকবে। স্ট্রাকচার দুই ধরনের হয় জেনারেলি, মেসনরি স্ট্রাকচার মানে লোড বিয়ারিং ওয়াল দিয়ে যে স্ট্রাকচার, আরেকটা কি স্ট্রাকচার মনে আছে? আরেকটা ছিল ফ্রেম স্ট্রাকচার ছিল। তাহলে মেসনরি স্ট্রাকচার মানে হচ্ছে লোড বিয়ারিং ওয়ালের যে স্ট্রাকচারটা, আর ফ্রেম স্ট্রাকচার মানে আসলে বিম কলাম স্ট্রাকচারও বলে শর্টকাট। তাহলে বিম কলাম যেগুলোতে থাকবে সেগুলোকে বলা হয় ফ্রেম স্ট্রাকচার, আর মেসনরি স্ট্রাকচার মানে লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুইটার ডিজাইন প্রসিডিউরস আলাদা। আমরা আপাতত করতেছি মেসনরি স্ট্রাকচারের ডিজাইন, তোমরা 4-1 এ উঠলে পারবা ফ্রেম স্ট্রাকচারের ডিজাইন, মানে পরবর্তী সেমিস্টারে এই ফ্রেম স্ট্রাকচারের ডিজাইনটা পড়বা 4-1 1.5 ক্রেডিটের সেশনাল CE 412 যেটা। আচ্ছা, তো এটাতে মেসনরি স্ট্রাকচারের ভিতরে কন্টেন্ট গুলো কি কি থাকবে সেগুলো এখানে লিখা আছে, আমি একটু পরে যাচ্ছি সিরিয়ালি। একটা হচ্ছে ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব। তোমরা স্ল্যাব কিন্তু স্ল্যাব ডিজাইন পরে আসছো CE 315 এ, মানে গত সেমিস্টারে। সেটা সম্বন্ধে আমরা আমাদের বিল্ডিং এর প্ল্যান থেকে কিভাবে কি ডিজাইন করতে হবে একদম ডিটেইলস দেখব। তোমাদের স্ল্যাব ডিজাইন করার সময় আগে পড়ছো কি লোড গিভেন ছিল, এখন লোডটাও তোমাদের বিল্ডিং এর প্ল্যান থেকে বের করে আনতে হবে সবকিছু। তোমার কাছে গিভেন থাকবে শুধু বিল্ডিং এর প্ল্যানটা, আর কিচ্ছু গিভেন নাই। সেখান থেকে তোমাকে স্ল্যাব ডিজাইন করতে হবে, বিম ডিজাইন করতে হবে, স্টেয়ার, মানে পুরো বিল্ডিংটা ডিজাইন করতে গেলে ড্রয়িং অনুযায়ী কি কি করতে হবে সব জিনিসই করতে হবে, যা যা করা লাগবে সব জিনিসই করতে হবে। বুঝতে পারছো? এটা একদম প্র্যাকটিক্যাল জিনিস, এটা রিয়েল লাইফে তোমাকে করতেই হবে যদি তুমি প্ল্যানিং এন্ড ইয়েতে থাকো, মানে ডিজাইন রিলেটেড ফার্মে যদি জবে থাকো, এবং যদি স্ট্রাকচার রিলেটেড ফিল্ডে থাকো আর কি। তারপর হচ্ছে ডিজাইন অফ বিম, সেখানে যতগুলো বিম আছে সবগুলো ডিজাইন করতে হবে। তারপরে স্টেয়ার আছে, স্টেয়ার ডিজাইন অফ স্টেয়ার করতে হবে। তারপরে সানশেড আছে, সানশেড ডিজাইন করতে হবে। লিন্টেল আছে, লিন্টেল ডিজাইন করতে হবে, এবং ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। একটা মেজর কম্পোনেন্ট বাদ গেছে, সেটা কোনটা বলো দেখি? জেনারেল স্ট্রাকচারে আমরা যদি ধরে থাকি বিম থাকবে, কলাম থাকবে, কলামটা নাই। এখানে কলাম নাই, একমাত্র রিজন হচ্ছে এটা মেসনরি স্ট্রাকচার বলে, কারণ মেসনরি স্ট্রাকচারে তো কলাম থাকে না, লোড বিয়ারিং ওয়াল থাকে, তো সেজন্যই এটা নাই। তাহলে কলামটা কখন পড়বা তোমরা? আমি কিছুক্ষণ আগেই কিন্তু বলে আসছে, ফ্রেম স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচারে পড়বা, যেটা তোমরা 4-1 এ পড়বা, মানে পরবর্তী সেমিস্টারে যখন পড়বে সেটাতে কলাম ডিজাইনটা একদম পুরো নতুন ভাবে পাবা। আর অন্যগুলো কিছুটা সিমিলার পাবা, একটু একটু পার্থক্য পাবা। তো কলামটা একটু ভালো মতো দেখার ট্রাই করবা। কলামটা রিয়েল লাইফে কিন্তু একটু ক্রিটিক্যাল ডিজাইন, যার কারণে অনেকেই ঠিক মতো পারে না, মানে দেখবা যে ভালো মতো ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও অনেকে পারে না। তো সেজন্যই আমি তোমাদের সাজেস্ট করবো এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট ডিজাইনটা একটু ভালো মতো দেখে রাখার ট্রাই করবো। তোমাদের নলেজ যত ক্লিয়ার হবে, পরবর্তীতে দেখবা যে প্রফেশনাল লাইফে গিয়ে তোমার এটা হেল্প করবে। দেখবা যে অনেক সিনিয়রও তোমার কাছ থেকে বুঝতে আসবে এগুলোর জন্য। এগুলো আসলে খুবই দরকার। আমি বারবার করে বলার কারণ হচ্ছে যে এই ডিজাইন রিলেটেড জিনিসগুলো বইতে অনেক সময় সুন্দরভাবে থাকে না, গুছানো ভাবে থাকে না। তো আমি আমার স্লাইডে যথারীতি ট্রাই করছি গুছাই করার জন্য, তবুও কিছুটা এলোমেলো থাকতেই পারে। তো তবুও তোমরা নিজেদের মতো একটু গুছানোর ট্রাই করবা। এগুলো কিন্তু গুছানো অবস্থায় কোনো বইতে বলো বা কোনো জায়গায় পাবা না, আমি বারবার করে বলার কারণ হচ্ছে এটা। আর তোমাদের যেহেতু আমরা স্লাইড দিয়ে দিচ্ছি, স্লাইড গুলো তো প্রিজার্ভ করবাই, অবশ্যই প্রিজার্ভ করবা, এগুলো ম্যাটেরিয়াল সাথে রাখবা যদি ইঞ্জিনিয়ার হিসেবে থাকতে চাও। যদি নন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চলে যাও তাহলে তো অন্য কথা। আচ্ছা, গেল ডিজাইন অফ বিম, গেল ডিজাইন অফ স্টেয়ার, ডিজাইন অফ সানশেড, ডিজাইন অফ লিন্টেল, ডিজাইন অফ ফাউন্ডেশন। এখানে যে ফাউন্ডেশনটা থাকবে সেটা কোন ধরনের ফাউন্ডেশন থাকবে? সেটাও ব্রিক ফাউন্ডেশনেই থাকবে।
কারণ লোড বিয়ারিং ওয়ালের ফাউন্ডেশন ওই ওয়াল টাইপেরই হয়, মানে ওয়ালটা যেহেতু ব্রিক দিয়ে তৈরি, ফাউন্ডেশনটাও ব্রিক দিয়ে তৈরি হবে, অর্থাৎ ব্রিক ফাউন্ডেশনই হবে আর কি। আচ্ছা, এই টোটাল 6টা টপিকস তোমাদের মূলত থাকবে এই লো রাইজ মেসনরি স্ট্রাকচারের সিলেবাসে, মানে মিড কুইজের সিলেবাসে, ঠিক আছে। আর ফাইনাল কুইজে জেনারেলি ব্রিজ ডিজাইন অফ ব্রিজ থাকে। ব্রিজ আসলে অনেক ধরনের হইতে পারে, তোমরা 4-1 এ উঠেও ব্রিজ ডিজাইন পড়বা, 4-2 তে উঠেও ব্রিজ ডিজাইন পড়বা। এক এক ধরনের ব্রিজ, এক একটা এক এক ধরনের ব্রিজ। তো সেটা ডিফারেন্সিয়েট যখন তোমরা ডিজাইন অফ ব্রিজ শুরু হবে, মানে ফাইনাল কুইজের সিলেবাস যখন শুরু হবে, তখনই তোমরা দেখতে পাবা আসলে ব্রিজের টাইপ কয় ধরনের হইতে পারে। তো আমরা এই 316 এই কোর্সটাতে জেনারেলি 2 ধরনের ব্রিজ পড়বো, একটা হচ্ছে স্ল্যাব ব্রিজ আর একটা হচ্ছে ডেক গার্ডার ব্রিজ। এই 2টা ব্রিজ আমরা পড়বো, একটা হচ্ছে স্ল্যাব ব্রিজ আর একটা হচ্ছে ডেক গার্ডার ব্রিজ। তাহলে স্ল্যাব ব্রিজের মধ্যে আমরা 2টা পোর্শনের ডিজাইন শিখবো, একটা হচ্ছে ডিজাইন অফ স্ল্যাব আর ডিজাইন অফ কার্ভ। কার্ভ মানে হচ্ছে ব্রিজের 2 পাশে রেলিং টাইপের 2টা জিনিস থাকে না, মানুষ হাঁটার জন্য একটু উঁচু করে দিয়ে, এই 2টা কম্বিনেশনে, খেয়াল করছো তোমরা? জি স্যার। এই সেটাকে একসাথে কার্ভ বলে। তাহলে কার্ভ ডিজাইনটাও পড়বে এবং স্ল্যাব ডিজাইনটাও পড়বে। স্ল্যাব মানে যেটার উপর দিয়ে গাড়ি যায়, গাড়ি পাস করে। তাহলে এই 2টা জিনিস পড়বো, এটা হচ্ছে স্ল্যাব ব্রিজ থেকে পড়বো। আর ডেক গার্ডার ব্রিজও একই ধরনের, ডেক গার্ডার ব্রিজও যেটার উপর গাড়ি যায় ওই স্ল্যাবটা, সেটা ডিজাইন করবো। আর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র গার্ডারের ডিজাইন করবো আর ডায়াফ্রাম করবো। এখন ইন্টেরিয়র গার্ডার কি জিনিস, এক্সটেরিয়র গার্ডার কি জিনিস, ডায়াফ্রাম কি জিনিস, সেটা আমি একটু পরে বলি। যেমন তোমরা হাতিরঝিল দিয়ে যাওয়ার সময় অনেকগুলো ফ্লাইওভার দেখছো না? হ্যালো, জি স্যার। জি স্যার। ফ্লাইওভারের নিচে তোমরা কতগুলো বিম চলে যাইতে দেখছো না? নিচ থেকে দেখা যায় আর কি, আই সেকশনের বিম। তো সেই বিম গুলো হচ্ছে আসলে গার্ডার বলে, মানে ব্রিজের ক্ষেত্রে বিম গুলোকেই গার্ডার বলে। ব্রিজের ক্ষেত্রে কলাম গুলোকে কি বলে, এটা কি জানো? পিয়ার বলে স্যার। পিয়ার বলে। তাহলে ব্রিজের ক্ষেত্রে একটু মনে রাখবা, বিম গুলোকে বলা হয় গার্ডার, কলামকে বলা হয় পিয়ার। তো অন্যভাবে বলতে গেলে আসলে ব্রিজের ক্ষেত্রে বিম গুলো একটু বড় হয়, মানে বিল্ডিং এর তুলনায়। তো অনেক জায়গায় বা অনেক ক্ষেত্রেই দেখবা অনেকেই এক্সপ্লেইন করে গার্ডারকে এইভাবে, বড় বিম গুলোকেই জেনারেলি গার্ডার বলে, অনেকে এইভাবেও এক্সপ্লেইন করে। তাহলে আমি আপাতত বলতেছি তোমাদের, ব্রিজের বিম গুলোকে আমরা গার্ডার বলতেছি, আর হচ্ছে কলাম গুলোকে বলতেছি পিয়ার। তো যে বিম গুলো বাইরের 2 পাশে, মানে 2 প্রান্তে, সেগুলোকে আমরা বলতেছি এক্সটেরিয়র গার্ডার, আর যেগুলো মাঝে মাঝে আছে সেগুলোকে আমরা বলতেছি ইন্টেরিয়র গার্ডার। আর ডায়াফ্রামটা হচ্ছে গার্ডারের সাথে পারপেন্ডিকুলারলি কিছু ব্রেসিং টাইপের দেয়া হয়, সেগুলোকে ডায়াফ্রাম বলে। যখন সেগুলো আরো ডিটেলস পড়বা, তোমাদের ছবির মাধ্যমে এক্সপ্লেইন করা হবে এইসব জিনিস। তো আমি একটু আজকে শর্টকাটে সিলেবাসটা তোমাদের বুঝাইতে চাচ্ছি, সেজন্য আমি ডিটেলস বলতেছি না আপাতত। তাহলে এই মিলে হবে ফাইনাল কুইজের সিলেবাস। এই এত দূরেই হচ্ছে যে তোমাদের পুরা 316 এর কোর্স আউটলাইন বা কোর্স সিলেবাস, এগুলো সবগুলো পড়ানো হবে। এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আসলে নরমাল, মানে ভার্সিটি যখন ফেস টু ফেস ছিল এই ধরনের মার্কস ডিস্ট্রিবিউশন ছিল। এখন এই মার্কস ডিস্ট্রিবিউশনটা এখন কি সামান্য চেঞ্জ হবে কিনা বা চেঞ্জ হবে না কিনা, সেটা কিন্তু এখনো অথরিটি থেকে বা ভার্সিটি থেকে কোনো ডিসিশন আসে নাই। তো যেহেতু ডিসিশন আসে নাই, আমরা আপাতত এই হিসেবে আগাই যাব, মানে এটাকে বেস ধরে আগাই যাব। যদি কোনো ডিসিশন আসে তাহলে আমরা সেই হিসেবে তোমাদের আপডেটটা জানাই দেব। তাহলে সেটা সম্বন্ধে বলি আমি। অ্যাটেন্ডেন্স হচ্ছে 10 মার্কস। সেই অ্যাটেন্ডেন্সটা তোমাদের আমরা জেনারেলি অ্যাটেন্ডেন্স হিসেবে দিয়ে দিই, সেটা আসলে অ্যাক্টিভ অ্যাটেন্ডেন্স লেখা আছে তোমাদের বুকলেটের বা কারিকুলামে। অ্যাক্টিভ অ্যাটেন্ডেন্স মানে ধরো তোমাদের কোনো কারণে তোমরা প্রেজেন্ট আসো কিন্তু ক্লাসে ধরো ওইভাবে অ্যাটেন্টিভ নাই, তাহলে তোমাদের ওই অ্যাটেন্ডেন্স নাও দেয়া হইতে পারে। কিন্তু আমরা আমাদের
জেনারেলি এগুলো নিয়ে কোনো ঝামেলা করি না, তোমরা প্রেজেন্ট থাকলেই আমরা জেনারেলি ওই হিসেবে মার্কটা দিয়ে দিই। তো সেটা তো গেলই, সেটা তো তোমরা এতদিন ধরে জানোই, সেজন্য এতদিন ধরে তোমরা জেনেই আসছো কিন্তু ক্লাসে প্রেজেন্ট থাকলেই 10 মার্ক। আসলে কিন্তু ওইটা ওইরকম না, অ্যাক্টিভ ভাবে প্রেজেন্ট থাকতে হয়। তবুও কিন্তু আমরা প্রেজেন্ট থাকলেই দিয়ে দিই বলে ওইটাই চলে আসছে আর কি। অতএব ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমরা প্রেজেন্ট থাকলেই পেয়ে যাবে এই মার্কসটা। এরপরে আসতেছে ক্লাস পারফরমেন্স। ক্লাস পারফরমেন্স হচ্ছে অনেক ভাবে নেওয়া হয় জেনারেলি। অনেক সময় হয় যেমন ধরো আজকে একটা টপিকস পড়াইলাম, সেটা তোমাদের আধা ঘন্টার মধ্যে করতে দেওয়া হইলো, আর 5 থেকে 10 মিনিট টাইম দেওয়া হইলো জমা দেওয়ার জন্য, মানে অনলাইন সিস্টেমে বলতেছি। তারপরে এটা হচ্ছে এক ধরনের সিস্টেম। আবার অন্য ধরনের একটা সিস্টেম হচ্ছে ধরো আমি পড়াইলাম, পড়ানোর পরে মৌখিকভাবে তোমাদের কয়েকটা সিম্পল জিনিস জিজ্ঞেস করলাম স্টুডেন্ট আইডি ধরে ধরে। তো সেটাও হইতে পারে, এটা হচ্ছে স্পট টেস্ট আর কি, স্পট টেস্ট বা ভাইবার মতো। তারপরে হচ্ছে কুইজ টাইপেরও হইতে পারে, যেমন ধরো তোমাদের একটা ছোট অ্যাসাইনমেন্ট টাইপের দিলাম, সেটা তোমরা আজকে রাত্রের মধ্যে করে দিলাম, মানে ওইটার পার্থক্য হচ্ছে টাইমটা একটু বেশি পাইলাম। এই ধরনের অনেক ধরনের এই হইতে পারে। তো আমরা আহ, এক টাইপের ক্লাস পারফরমেন্সে যাব না, আমরা বিভিন্ন ধরনের ক্লাস পারফরমেন্স নিব। যেমন ধরো যদি 6টা ক্লাস পারফরমেন্স হয়ে থাকে, একটা ধরো মৌখিক ভাবে হবে, আর একটা ধরো শর্ট টাইমের মধ্যে হবে, একটা লং টাইমের মধ্যে হবে। সেটা আসলে তোমাদের পরিস্থিতি বুঝে বা আমাদের মানে করোনার পরিস্থিতি বা ইফেক্টিভনেস কেমন হয় সেটার উপর বেস করে আমরা আস্তে ধীরে আগাবো আর কি। তবে আমি এটা মনে রাখতেছি ক্লাস পারফরমেন্সটা এক ধরনের হবে না, এক এক সময় এক এক ধরনের হবে। মানে প্রথমটা যদি ভাইবা টাইপের হয় বা মৌখিক হয়, পরেরটা রিটেন হবে, মানে এই টাইপের আর কি। বুঝতেই পারতেছো আমি কি বুঝাইতে চাচ্ছি। এরপর আসতেছে রিপোর্ট। রিপোর্টটা আমি বলবো প্রতি উইকে সাবমিট করে দিবা। এইটার একমাত্র ইম্পর্টেন্স শুধু রিপোর্টে না, আরো অনেক কিছুতে ইফেক্ট ফেলবে। সেটার কারণ হচ্ছে তোমরা রিপোর্টটা লিখে আনলা ধরো স্ল্যাবের ডিজাইন পর্যন্ত। প্রথম দিন ধরো আমি স্ল্যাব পড়াইলাম, স্ল্যাবের ডিজাইনটা করে আনলাম। এখন স্ল্যাবের ডিজাইন যদি তুমি করে না আসো, তাহলে কিন্তু বিমের ডিজাইন করতে পারবা না। বিমের উপর যদি আমি কোনো ক্লাস পারফরমেন্স তোমাদের করতে দিই, তাহলে কিন্তু করতে পারতেছো না। তার মানে রিপোর্টের নাম্বারেই যাচ্ছে না, শুধু তোমার ক্লাস পারফরমেন্সও এটাকে ইফেক্ট করতেছে। অতএব আমি বলবো রিপোর্ট কোনো সময় লেট করবা না। আর তোমরা অনেক সময় করো কি, রিপোর্টটা লিখার জন্য লাস্টের দিনের জন্য রেখে দাও। তো লাস্টের দিনে দেখবা তোমার যে কোনো কারণে হোক, ফ্যামিলি প্রবলেম চলে আসতে পারে অথবা অসুস্থ হয়ে যাইতে পারো, যে কোনো কারণে দেখবা ডিউ টাইমে জমা দিতে পারতেছো না। তো সেজন্যই আমি বলবো কি, তোমরা 2-3 দিন হাতে রেখেই ল্যাব রিপোর্টটা কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে, আশা করি ওটা মেনটেন করলে কোনো সমস্যা হবে না। তারপর আসতেছে কুইজ। কুইজে জেনারেলি তো তোমরা জানোই মিড কুইজ আর ফাইনাল কুইজ, দুইটা কুইজে হয়। যদিও গতবার আসলে মিড কুইজটা অনেক ক্ষেত্রে নেওয়া হয় নাই, কিন্তু যেহেতু এবার অনলাইন সিস্টেম মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে, তোমরাও ইউজড হয়ে গেছো। এখনো যদিও ডিসিশন আসে নাই, তবে আমার মনে হচ্ছে এবার দুইটা কুইজেই হবে, মিড কুইজ এবং ফাইনাল কুইজ দুইটাই হবে। তবে ডিসিশন আসলে আমি জানাই দিব তোমাদের। তো আপাতত আমরা দুইটা ধরেই আগাই, তবে ডিসিশন আসলে পেয়ে যাবো। আপাতত কঠিনটা ধরেই আগাও। আহ, কঠিন বলবো না আসলে, যদি একটা কুইজ হয় তাহলে কিন্তু পুরো সিলেবাস একসাথে হবে। তা একদিকে কিন্তু আসলে দুইটা হওয়াই ভালো, সিলেবাস আলাদা আলাদা হয়ে গেল, অল্প সিলেবাসে পরীক্ষা হবে। স্যার, হ্যাঁ বলো। ক্লাস পারফরমেন্স নিয়ে একটু আবার বলবেন? ক্লাস পারফরমেন্সটা বলতেছিলাম, ক্লাস পারফরমেন্স অনেক ধরনের ভাবে হইতে পারে। যেমন আজকে একটা টপিকস পড়াইলাম, ধরো সেই টপিকস এর উপরে আমি স্টুডেন্ট আইডি ধরে ধরে সবাইকেই কিছু কিছু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, ঠিক আছে, সেটার উপর মার্কিং হইলো, মৌখিক আর কি সেটা। আবার অনেক ক্ষেত্রে হইতে পারে আমি ধরো উম, একটা ডিজাইন দেখাইলাম, ডাটা চেঞ্জ করে তোমাদেরকে করতে দিলাম, সেই জিনিসটা তোমরা 10-15 মিনিটের বা আধা ঘন্টার মধ্যে করে, মানে তোমাদের করতে টাইম লাগবে আধা ঘন্টা, সে আধা ঘন্টাটা করে তোমরা 5-10 মিনিটের ভিতরেই জমা দিয়ে দিলা। মানে এক্সট্রা টাইম থাকবে, আধা ঘন্টা যদি করার টাইম থাকে, এক্সট্রা
টাইম থাকবে 5 থেকে 10 মিনিট, সেই টাইমের মধ্যে দিয়ে দিলাম। মানে ওটা কিন্তু ক্লাস টাইমিং, মানে তোমাদের 3 পিরিয়ড যে ক্লাস টাইম আছে ওই ক্লাস টাইমের মধ্যে 10:30 থেকে 1টার ভিতরে। আবার আরেকটা হচ্ছে, ধরো আমি এখন করতে দিলাম তোমাদের, তোমরা ধরো 3-4 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হবে, ওই টাইমের মধ্যে যে যখন জমা দাও, মানে ওইটাতে টাইমটা একটু বেশি থাকতেছে, পার্থক্য শুধু এটা আগেরটার থেকে। তাহলে 3 ধরনের বললাম আমি, একটা মৌখিক, একটা তো অল্প টাইম, একটা তো মোটামুটি 5-6 ঘন্টা। ঠিক আছে, ওইটা করার জন্য হয়তোবা তোমাদের সর্বোচ্চ গেলে 40 মিনিটের মতো লাগবে, কিন্তু তোমাদের 6 ঘন্টা দেওয়া হচ্ছে। তো তাহলে 3 ধরনের করলাম আমি। এই 3 ধরনেরই স্টেপ আসবে। ক্লাস পারফরমেন্স তার একটা হবে না, অনেকগুলো হবে, তার মধ্যে দেখবা 3 ধরনেরই পাবো। বুঝতে পারছো? জি স্যার। আর কোনো কিছু নিয়ে কোনো কোয়েরি? এই 4টা টার্ম নিয়ে অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলার কথা ভুলে গেছি, অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে কি হবে না এটা নিয়ে কোনো ডিসিশন এখন অথরিটি দেয়া নাই। তবে আমরা আপাতত অ্যাটেন্ডেন্স গুলো রেগুলার নিয়ে যাব, কাউন্ট হইলে কাউন্ট করব, আর কাউন্ট না হইলে করব। ঠিক আছে, অথরিটি যেটা ডিসিশন দেয় ওইটাই। কারণ অথরিটি যদি হুট করে ডিসিশন দেয় অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, কিন্তু আমরা নিয়ে রাখলাম না, তাহলে কিভাবে কাউন্ট করবো? তাহলে কাউন্ট করতে পারতেছি না। সেজন্যই ডিসিশন গুলো তো স্যার আগেই দিতে হয়, তাই না? ডিসিশন অথরিটি এখনো দেয় নাই, কিন্তু গতবার তো অ্যাটেন্ডেন্সের উপর কোনো মার্ক ছিল না, কিন্তু এই জাতীয় একটা ডিসিশন কিছুটা আসছে মানে ডিসিশন না, আলোচনায় উঠে আসছে। সেটা আমি একটু শেয়ার করি। জিনিসটা হচ্ছে, গতবার হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সে মার্ক দেওয়ার কোনো একটা অপশন ছিল, সেটা কি? ফেস টু ফেস কিছুদিন হইলে ক্লাস হয়েছিল মিডের আগ পর্যন্ত, কিন্তু এবার তো ফেস টু ফেস ক্লাস এখনো হয় নাই, আদৌ হবে কিনা জানা যাচ্ছে না। বুঝলেন? তো যদি পুরাটা অনলাইনে যায় তাহলে অ্যাটেন্ডেন্সের মার্কটা কিভাবে দিবে? এই কোয়েশ্চেনটা উঠছিল। বুঝতে পারছো? জি স্যার। বিসির সাথে একটা মিটিং এ এই কোয়েশ্চেনটা উঠছিল, তখন বলছিল তাহলে অ্যাটেন্ডেন্স রেকর্ডটা আপনারা নিয়ে রাখেন, যদি দেখা যাচ্ছে ফেস টু ফেস না হয় বা কিছু হয়, তাহলে এটা থেকে কাউন্ট করতে হবে। মানে এভাবে করে একটা ভাইব দিছে, বাট এখনো রিটেন কোনো ডকুমেন্ট আসেনি। বুঝতে পারছো? এবং আমার মনে হয় অ্যাটেন্ডেন্স কাউন্ট হইলেই তোমাদের জন্য ভালো হবে। যেমন আমি একটু এক্সাম্পল দিই, অনলাইন ক্লাসে অ্যাটেন্ড থাকা কিন্তু খুবই ইজি, তোমরা নিজেরাও বুঝতে পারতেছো। অ্যাটেন্ডেন্স যে কোনো ভাবে রাখা যায়, সেটা আমি বলতে চাচ্ছি না সরাসরি। আরেকটা জিনিস হচ্ছে, অনলাইন ক্লাসে হচ্ছে তুমি যদি কোনো ইন্টারনেট প্রবলেম হয়, ধরো 1 ঘন্টা জয়েন থাকতে পারলা না, কিন্তু 1.5 ঘন্টা তো জয়েন ছিল, মানে টোটাল 2.5 ঘন্টার ভিতরে, এই 1.5 ঘন্টার জন্য কিন্তু তুমি অ্যাটেন্ডেন্স পাচ্ছ। মানে অনেক সুযোগ সুবিধা আছে আসলে অনলাইনে অ্যাটেন্ডেন্সে। তো তোমরা নিজেরাও বুঝতে পারতেছো। তো আমার মনে হয় অ্যাটেন্ডেন্স কাউন্ট করলেই ভালো হবে, কিন্তু আমি আসলে জানি না অথরিটি কি ডিসিশন নিবে। কিন্তু এতদূর আমি বুঝতে পারছি যে পুরাটা যদি অনলাইনে শেষ হয় সেমিস্টারটা এইটাও, তাহলে দেখবা যে অ্যাটেন্ডেন্স কাউন্ট করবে, আমার যেটা মনে হচ্ছে। এটা আমার ধারণা, ডিসিশন না, ডিসিশন এখনো জানি না। অফিসিয়াল ডিসিশন তো রিটেন ফর্মে থাকবে, রিটেন ফর্মে কোনো কিছু পাই নাই আমরা এখন। বুঝতে পারছো? জি স্যার। এই আর কি। তবে রিটেন ফর্মে বলো বা মৌখিক বলো, কোনো কিছু আমরা যদি জানতে পারি তোমাদের জানাই দেওয়া হবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর তোমরাও যদি কোনো কিছু শুনে থাকো আমাদের জানাই আর কি, মানে বাইরে থেকে শোনা কথা যদিও অ্যাকুরেট নাও হইতে পারে, তো তবুও অন্তত পক্ষে বলতে পারো স্যার এই ধরনের কথা শুনতেছি, কতদূর সত্য জানি না। আচ্ছা, এখন আসি আমাদের কিছু কিছু শর্ট কোয়েশ্চেনে। আমি আজকে 2-3টা শর্ট কোয়েশ্চেন আলোচনা করেই ছেড়ে দিব। এবং এই শর্ট, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, কিছু বলবা? স্যার রিপোর্ট কি স্যার সাদা পেজে দিব নাকি স্যার ডিজাইন প্যাডে স্যার? ডিজাইন প্যাডেই দাও। ডিজাইন প্যাডে হইলে তোমাদের ওই স্কেলিং করতে হয় না, সুবিধা থাকে কিছু। আর ড্রয়িং আঁকতে গেলেও যখন
তোমরা স্কেল দিয়ে ড্র করবা তখন তোমরা সোজা হবে নাকি বাঁকা হবে, প্যারালাল লাইন দুইটা আঁকতে গেলে ইজি হয় তোমাদের জন্য, কারণ গ্রিড তো টানা থাকে, গ্রাফের মতো গ্রিড টানা থাকলে ইজি হয় আর কি। তো আমি বলবো ডিজাইন প্যাডে জমা দাও, এবং ডিজাইন প্যাডে তোমরা অনেক সময় পেন্সিল দিয়ে লিখলে লেখাগুলো ঠিক মতো বোঝা যায় না, তো রিপোর্ট দেওয়ার সময় ছবি যখন তুলবা বা পিডিএফ যখন তৈরি করবা সেটা একবার দেখে তারপরে সাবমিট করবা। আর রিপোর্ট সম্বন্ধে আমি নেক্সট ক্লাস আরো ডিটেলস বলবো, এই আর কি। তো আজকে যেগুলো আলোচনা করতেছি কয়েকটা শর্ট কোয়েশ্চেন আলোচনা করব, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম তোমাদের লো রাইস স্ট্রাকচার এবং হাই রাইস স্ট্রাকচার সম্বন্ধে আমি কিছুক্ষণ পরে আলোচনা করব। তো এই লো রাইস এবং হাই রাইস বিল্ডিং এর মানে ডিফারেন্সটা বা ডিস্টিংগুইশটা অনেক সময় পরীক্ষায় আসে, মানে পার্থক্য আর কি, শর্ট কোয়েশ্চেন হিসেবে 2 মার্কের 3 মার্কের। তবে গতবার পরীক্ষায় আসে নাই, কারণ গতবার হচ্ছে অনলাইনে হয়েছিল। ফেস টু ফেস হইলে কিন্তু এই ধরনের শর্ট কোয়েশ্চেন কিন্তু থাকবেই একটা, যদি ফেস টু ফেস কুইজ হয়ে থাকে। তাহলে আমি বলতে চাচ্ছি আজকের লেকচারটা তখনই ইম্পর্টেন্ট যখন ফেস টু ফেস ক্লাস হবে, মানে ফেস টু ফেস তোমাদের মিড কুইজটা হবে। আর যদি ফেস টু ফেস মিড কুইজ না হয়, তাহলে মিড কুইজ যদি অনলাইনে হয়, তাহলে আজকে যা পড়াচ্ছি তার দরকারই নেই কুইজের জন্য, বাট তোমাদের জানার জন্য তো দরকার আছে অবশ্যই। বুঝতে পারছো? হ্যালো, শুনতেছো? জি স্যার। এইসব জিনিস মাথায় রেখে একটু পড়াশোনা করবা। আর হচ্ছে সারাদিন পড়ালেখা করেও লাভ নাই, একটু ট্রিক ফলো করে পড়ালেখা করবা, অল্প পড়ালেখায় ভালো রেজাল্ট করতে পারবে। ক্লাসে কি কি বলতেছে একটু শোনা রেখো এইসব জিনিস। আচ্ছা, তাহলে এই লো রাইস স্ট্রাকচার এবং হাই রাইস স্ট্রাকচারের মধ্যে পার্থক্য আলোচনা করতেছিলাম। সেটা হচ্ছে ইন লো রাইস বিল্ডিং জেনারেলি নাম্বার অফ স্টোরি ইজ লেস দেন 6। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। আসলে লো রাইস এবং হাই রাইস স্ট্রাকচার হচ্ছে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। যেমন ধরো এক জায়গায় একটা দোতলা বিল্ডিং আছে, এর পাশে একটা 6 তলা বিল্ডিং আছে, তাহলে দেখবা 6 তলা বিল্ডিংটা দোতলা বিল্ডিং এর থেকেও মনে হবে হাই রাইস। এটা হচ্ছে একটা রেসপেক্টিভ জিনিস। রেসপেক্টিভ জিনিস মানে দোতলা বিল্ডিং এর রেসপেক্টিভ, 6 তলা বিল্ডিংটা হাই রাইস। আবার ধরো একটা 6 তলা বিল্ডিং আছে, তার পাশে একটা 15 তলা বিল্ডিং আছে, তখন কিন্তু 6 তলা বিল্ডিংটা কিন্তু লো রাইস, মানে 15 তলা বিল্ডিং এর সাপেক্ষে। এটা কিন্তু একটা পার্সপেক্টিভ জিনিস, তো একটা রেসপেক্টে অন্যটা চিন্তা করা হয়। তবুও আমাদের বাংলাদেশে যেহেতু হাই রাইজ বিল্ডিং কম, তো সেখানে সেজন্যই মোটামুটি ভাবে 6 তলার কম হইলে সেটাকে আমরা লো রাইজ বিল্ডিং বলে থাকি, আর 6 তলার সমান বা তার বেশি হইলে সেটাকে আমরা বলি হাই রাইজ বিল্ডিং। ঠিক আছে? তারপরে হচ্ছে লো রাইজ বিল্ডিং এ ল্যাটারাল লোডের ইফেক্টটা অনেক কম আসে বলে আমরা নেগলেক্ট করি। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ ল্যাটারাল লোড? ল্যাটারাল লোডের মিনিংটা বলতে পারবা কেউ? earthquake load, wind load. Wind load. উইন্ড লোড আর আর্থকোয়েক লোড, মানে হরাইজন্টাল লোড যেগুলো, জি স্যার। যেগুলো হরাইজন্টালি বিল্ডিং কে প্রেসার দিবে বা লোড দিবে, সেটা হচ্ছে আর্থকোয়েক আর উইন্ড লোড। এই দুইটা বিল্ডিং এ লো রাইজ বিল্ডিং এ অনেক কম আসে বলে এটা নেগলেক্ট করা হয়। এটা জেনারেলি অ্যানালাইসিস করেই দেখা গেছে, মানে হাই রাইজ বিল্ডিং এ তো ক্যালকুলেশন পুরা করা হয়, তো একইভাবে লো রাইজ বিল্ডিং ও ক্যালকুলেশন করে দেখা গেছে যে এই ভ্যালুটা অনেক কম আসে, যেটা আসলে ওই মিনিমাম যে রেইনফোর্সমেন্ট দিতে হয় বা মিনিমাম যা কিছু দিতে হয় সেটা থেকে সেটা দিলেই এটা কভার করে যায়। সেজন্য এটা লো রাইজ বিল্ডিং এ ল্যাটারাল লোডের ক্যালকুলেশন করাই হয় না। আর হাই রাইজ বিল্ডিং এ ল্যাটারাল লোডটা খুবই দরকার, এবং এটা কিন্তু নেগলিজিবল না, একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু ইফেক্ট আসে ল্যাটারাল লোডের ইফেক্ট হাই রাইজ বিল্ডিং এ। এবং তারপরে লো রাইজ বিল্ডিংটাও শুধুমাত্র ডিজাইন করা হয় গ্রেভিটি লোডের জন্য। গ্রেভিটি লোড মানে হচ্ছে ওই সেলফ ওয়েট তো গ্রেভিটি বরাবর কাজ করে। সেলফ ওয়েট মানে হচ্ছে ওয়েট রিলেটেড জিনিসপত্র। ওয়েট রিলেটেড জিনিসপত্র হচ্ছে ডেড লোডের জন্য আসতে পারে, আবার লাইফ লোডের জন্য আসতে পারে।
তো সোজা কথা গ্রেভিটি লোড মানে আমি এখানে বোঝাচ্ছি ডেড লোড এবং লাইফ লোডের জন্যই লো রাইজ স্ট্রাকচারটা ডিজাইন করা হয়, ল্যাটারাল লোডের জন্য করা হয় না। আর হাই রাইজ বিল্ডিংটা ডিজাইন করা হয় বোথ গ্রেভিটি লোডের জন্য করা হয় আবার ল্যাটারাল লোডের জন্য করা হয়। এখানে এই ল্যাটারাল লোড জিনিসটা কি কি সেগুলো লেখা আছে, আর্থকুয়েক লোড আর উইন্ড লোড। অনেক সময় বাইরের দেশে স্নো লোডটাও ল্যাটারাল লোড হিসেবে বিবেচনা করা হয়। স্নো লোড, কারণ স্নো এর কিন্তু যখন পড়ে তখন বাতাস থাকলে বাতাসের সাথে স্নো এর ইফেক্টটাও কিন্তু ল্যাটারাল ভাবেও পড়ে, আবার গ্রেভিটির দিক থেকেও পড়ে। তারপরে রেইনের কারণেও যে লোডটা আসে অন্যান্য দেশে সেটাও কাউন্ট করা হয়। মানে যদি বেশি হয় তাহলে কাউন্ট করা হয় আর কি, আর যদি কম হয় তাহলে কাউন্ট করা হয় না। আমাদের দেশে তো তেমন বেশি স্নোফলও হয় না, আর রেইনও যে অতিরিক্ত মাত্রায় হয় তা কিন্তু না। ঠিক আছে, তো এগুলো থাকলেও কোডের মধ্যে কিন্তু এগুলোর ইফেক্ট তো আছে। মানে যদি এগুলোর ইফেক্ট ধরতে হয় কিভাবে ধরতে হবে সেগুলো ডিটেইলস এক্সপ্লেনেশন দেয়া আছে আর কি বিএনবিসি কোড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে দেয়া আছে আর কি ডিটেইলস। তাহলে এই পার্থক্যটা কি সবার ক্লিয়ার হইলো? হাই রাইজ স্ট্রাকচার বা হাই রাইজ বিল্ডিং এবং লো রাইজ বিল্ডিং এর মধ্যে যে পার্থক্যগুলো সিম্পল, কিন্তু 6 তলার কম হইলে সেটা লো রাইজ, আর 6 এর সমান বা বেশি হইলে হাই রাইজ। আর হচ্ছে এটাতে ল্যাটারাল লো রাইজে ল্যাটারাল লোড কম্পিউট করার দরকার নাই, আর হাই রাইজে কিন্তু কম্পিউট করতে হবে কারণ একটা বিশাল ইফেক্ট আছে হাই রাইজ স্ট্রাকচারে। আর হচ্ছে লো রাইজ স্ট্রাকচারের ডিজাইনের সময় গ্রেভিটি লোড নিয়েও ডিজাইন করতে হবে, আবার ল্যাটারাল লোড নিয়েও ডিজাইন করতে হবে, কি হবে না? ল্যাটারাল লোড নিয়ে কিন্তু ডিজাইন করতে হবে না লো রাইজ স্ট্রাকচার। আর হাই রাইজ স্ট্রাকচারে গ্রেভিটি এবং ল্যাটারাল দুইটা নিয়ে ডিজাইন করতে হবে, কারণ ল্যাটারাল লোডের ইফেক্ট নেগলেক্ট করা যাবে না। এই 2 নাম্বার আর 3 নাম্বার প্রায় একই জিনিসই, একটু অন্যভাবে লেখা হয়েছে। ঠিক আছে, এই পার্থক্যটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তারপরে আসছে ডাব্লিউএসডি এবং ইউএসডি এর মধ্যে পার্থক্য। এটাও একটা ইম্পর্টেন্ট পার্থক্য, সেটা তোমরা আগেই পড়ে আসছো। তো আমরা সেই পার্থক্যগুলো আর একটু ডিটেলস বলার ট্রাই করি বা একটু রিভিউ করার ট্রাই করি। সেটা হচ্ছে ডাব্লিউএসডি এর ইলাবোরেশন হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, আর ইউএসডি এর ইলাবোরেশন হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। ঠিক আছে, আর ডাব্লিউএসডি মেথডে যখন আমরা ডিজাইন করব তখন লোডকে ফ্যাক্টরাইজ করব না, ডেড লোড আর লাইফ লোড সরাসরি যোগ করব। কিন্তু যখন ইউএসডি মেথডে ডিজাইন করা হয় লোডকে তখন ফ্যাক্টরাইজ করতে হয়। যেমন ডেড লোডকে তোমরা যখন কোন বই ফলো করছিলা 315 এ? নিলসনের বইতে ডেড লোডকে 1.2 দিয়ে গুণ করা অবস্থায় দেখছো, বা লাইফ লোডকে 1.6 দিয়ে গুণ করতে দেখছো না? এগুলো জি স্যার। এগুলো আমরা ইউএসডি মেথডে ডিজাইন করছিলাম বলে এগুলো ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়েছিল। কিন্তু যদি আমরা ডাব্লিউএসডি মেথডে ডিজাইন করে থাকি তাহলে ডেড লোড এবং লাইফ লোডকে কোনো ফ্যাক্টর দিয়ে গুণ করতে পারবা না, সরাসরি যোগ হবে। সেজন্যই বলছে লোড ইজ নট ফ্যাক্টরাইজড, মানে লোডকে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয় না। কিন্তু যদি ইউএসডি মেথডে যাই তাহলে লোডকে ফ্যাক্টরাইজ করতেই হবে, সেটাই দিয়ে দিছে। এবং এক্সাম্পল হিসেবে আমি ওই তোমাদের নিলসনের বইয়ের এক্সাম্পলটা দিলাম আর কি। তারপর হচ্ছে ইন ডাব্লিউএসডি ফ্যাক্টর অফ সেফটি ইজ এনশিওরড বাই ম্যাটেরিয়াল অনলি। কোন জায়গায় চিন্তা করা হয় বলো দেখি, এটা কিভাবে বললো? In WSD method, factor of safety is ensured by material only. ম্যাটেরিয়াল স্ট্রেংথ হাফ করে দেওয়া হয়। ম্যাটেরিয়ালের স্ট্রেংথ হাফ করে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে 0.4ও করে দেওয়া হয়, মানে 0.4 দিয়ে গুণ করা হয়। হাফ করলে তো 0.5 দিয়ে গুণ করতেছি আমরা। যেমন আমরা অনেক সময় ধরছি না এই জিনিসটা করছো কিনা দেখো, FC is equal to 0.45 FC প্রাইম আর FS is equal to 0.4 FY, এমন টাইপের কিছু করছি? জি স্যার। সেটা ডাব্লিউএসডি মেথডে করা হয়, মানে ম্যাটেরিয়ালের স্ট্রেংথটাকে FC প্রাইম ছিল 28 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ, যেটা তোমরা 2-1 এ করে আসছো, সেই কম্প্রেসিভ স্ট্রেংথকে আমরা কমাই নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি অথবা 40% নিচ্ছি।
42 জেনারেলি 50% এই নিতে হয়, অনেক সময় 0.4 দিয়ে গুণ করে, অনেক সময় 0.45 দিয়ে গুণ করে, অনেক সময় 0.5 দিয়ে গুণ করে। তো যখন কোডে যেটা লেখা আছে আমরা সেটাই ফলো করব মোটামুটি। তাহলে সোজা কথা WSD মেথডে ফ্যাক্টর অফ সেফটিটা এনশিওর করা হয় ম্যাটেরিয়ালের মাধ্যমে, আর ইউএসডি মেথডে ফ্যাক্টর অফ সেফটিটা এনশিওর করা হয় ম্যাটেরিয়ালের মাধ্যমেও করা হয়, লোডের মাধ্যমেও করা হয়। এই দুইটা জিনিস একটা এক্সপ্লেইন করতে পারবা, ম্যাটেরিয়ালের মাধ্যমে কিভাবে করে এবং লোডের মাধ্যমে কিভাবে করে? তোমরা করছো, একটু চিন্তা করলেই মনে পড়বে, অথবা তোমাদের যদি কোনো আইডিয়া থাকে শেয়ার করতে পারো, ভুল তো হইতেই পারে। বলো দেখি, ম্যাটেরিয়াল বা লোডের মাধ্যমে কিভাবে এনশিওর করা হয়, মনে আছে? এটা আমি বলে দিব। হ্যালো, শুনতেছো আমার কথা? স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ইউজ করা হয়। স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর যেটা ফাই ইউজ করা হয়, সেই ফাই দিয়ে হচ্ছে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কমায় ধরা হয়। নমিনাল বের করে ডিজাইন বের করার সময় একটা ফাই দিয়ে গুণ করতে হয়। কলামের ক্ষেত্রে ফাই এর ভ্যালু হয় 0.65 আর বিমের ক্ষেত্রে 0.65 থেকে 0.9 পর্যন্ত হয়, তবে বেশিরভাগই 0.98 থাকে, কারণ এপসাইলন টি এর ভ্যালু 0.005 এর বেশি হয়। ঠিক আছে, এগুলো পরে আসতো সবগুলো, একটা গ্রাফও দেখানো হয়েছিল, সেগুলো আমার ডিজাইনও লাগবে, এগুলো নিয়ে আমি আরো ডিটেইলস আলোচনা করব। তবে আপাতত জেনে রাখো ফাই দিয়ে গুণ করে, যেটা বললা রিডাকশন ফ্যাক্টর, মোমেন্টের ক্ষেত্রে মোমেন্ট রিডাকশন ফ্যাক্টর, আর কলামের ক্ষেত্রে হচ্ছে এক্সিয়াল ফোর্স রিডাকশন ফ্যাক্টর বা কম্প্রেশন রিডাকশন ফ্যাক্টর, যেটা এটা দিয়ে গুণ করে স্ট্রেংথটা কমাই ধরা হয়। ধরো লোড নিবে, মানে স্ট্রেংথটা বেশি কিন্তু আমরা ধরতেছি সে আরো কম স্ট্রেংথ নিবে, সেভাবে করে ফ্যাক্টর অফ সেফটিটা এনশিওর করা হয়। আর লোডের মাধ্যমে কিভাবে সেটা অলরেডি আলোচনা করে আসছে। লোড আসতেছে কম, আমরা ধরে নিচ্ছি বেশি লোড আসবে, মানে লোডকে কিন্তু ফ্যাক্টরাইজ করে বড় করে নিচ্ছি আমরা। 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, লোডটাকে কিন্তু ফ্যাক্টর দিয়ে গুণ করে বড় করে নিচ্ছি। তাহলে আমরা ধরে নিচ্ছি এত লোড আসবে, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। আসলে তো এত লোড আসবে না, ডেড লোড আর লাইভ লোডই তো আসবে, তাহলে সেটাও ফ্যাক্টর অফ সেফটি হিসেবে কাজ করে। এরপরে আস্তে আস্তে স্টেবিলিটি অফ স্ট্রাকচার ইজ লেস দ্যান ইউএসডি মেথডের থেকে ডব্লিউএসডি মেথডে স্টেবিলিটিটা কম থাকে, আর এটা ডব্লিউএসডি তে যে স্টেবিলিটি থাকে সেটা থেকে ইউএসডি তে স্টেবিলিটিটা বেশি থাকে। আর ডব্লিউএসডি মেথডটা হচ্ছে হাই কস্ট ডিজাইন মেথড, মানে ওটাতে হচ্ছে ডিজাইন করতে গেলে বা ওই মোতাবেক যদি তুমি এস্টাবলিশ করো তাহলে কস্টিংটা একটু বেশি হবে, আর ইউএসডি মেথডে করলে কস্টিংটা একটু কম হবে। এইসব বিবেচনা করেই বর্তমানে কিন্তু ইউএসডিটা বেশি ইউজ করা হয়, ডব্লিউএসডিটা আসলে অবসলিউট হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে, মানে তেমন বেশি ইউজ হচ্ছে না। এই আর কি পার্থক্য, দুইটা কি বুঝছো? ডব্লিউএসডি এবং ইউএসডি এর মধ্যে পার্থক্য? জি স্যার। তাহলে গেল। এরপর আসতেছে ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য। তাহলে এই ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে বলো। স্ট্যাবিলিটিটা একটু আবার বলতে পারবেন? কোনটা? স্ট্যাবিলিটি ডব্লিউএসডি ইউএসডি। স্টেবিলিটিটা ইউএসডি, স্টেবিলিটি জিনিসটা হচ্ছে আসলে অনেক একটা ভাস্ট জিনিস, সেটা সম্বন্ধে আমি আস্তে ধীরে আরো অনেক কিছু আলোচনা করব। স্টেবিলিটি শুধুমাত্র স্টেবল সেটার উপরেই ডিপেন্ড না, স্টেবিলিটি মানে স্টিফনেস এর উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে স্টিফনেস আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ফ্লেক্সারাল স্টিফনেস আর একটা হচ্ছে শিয়ার স্টিফনেস বা শিয়ার রিজিডিটি। অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সবকিছুর উপর ডিপেন্ড করে দেখা গেছে ইউএসডি মেথডেই ওইটার স্টেবিলিটিটা বেশি থাকে আর কি। এই স্টেবিলিটিটার সম্বন্ধে আমরা যখন ডিজাইনে যাব তখন আরো ডিটেইলস আলোচনা করা হবে। স্টেবিলিটিটা কিন্তু যদিও একটা শর্ট ওয়ার্ড মনে হচ্ছে, কিন্তু এই স্টেবিলিটি কিন্তু অনেক কিছুর কম্বিনেশনে হয়। যেমন ধরো আমি আরো একটা এক্সাম্পল দিই, স্ট্রেংথ। ধরো যে কোনো একটা কিছুর স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি বুঝো তোমরা? ধরো বলা হইলো এই
স্টিলের স্ট্রেংথ রাবারের স্ট্রেংথের থেকে বেশি। এটার মিনিং কি? হ্যালো, লোড নেওয়ার ক্যাপাসিটি বেশি। অনলি শুধু লোড নেয়ার না, এটার বেন্ডিং রেজিস্ট করার ক্যাপাসিটি বেশি, সেটার হার্ডনেসও বেশি, তারপরে হচ্ছে সেটার ইম্প্যাক্টও বেশি। মানে স্ট্রেংথ শব্দটা দ্বারা অনেক কিছু জিনিসকে বোঝায়। মানে সেটা হার্ডনেসের দিক থেকে বেশি, তারপরে হচ্ছে ইম্প্যাক্ট লোডের দিক থেকেও বেশি লোড নিতে পারে, তারপরে হচ্ছে ব্যান্ডিং এর দিক থেকে বেশি লোড নিতে পারে, শিয়ারের দিক থেকে বেশি লোড নিতে পারে, তারপরে হচ্ছে ফোর্সের দিক থেকে, এক্সিয়াল ফোর্সের দিক থেকে বা টেনশন কম্প্রেশন বেশি নিতে পারে। মানে আমি বুঝাইতে চাচ্ছি একটা টার্মকে কিন্তু বুঝাই না স্ট্রেংথ দ্বারা। সেজন্যই আমরা যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ল্যাবটা করছি 2-1 এ, সেটা কিন্তু আমরা ধরো স্টিলের স্ট্রেংথ বের করছি। স্টিলের স্ট্রেংথ শুধু একভাবে বের করে নাই, কিন্তু আমরা ইম্প্যাক্ট টেস্টও করছি, কম্প্রেশন টেস্টও করছি, টেনশন টেস্টও করছি, ব্যান্ডিং টেস্টও করছি, টরশনাল টেস্টও করছি। মানে সবকিছু মিলে তারপরে আমরা ডিসিশন নিতে পারবো এইটার স্ট্রেংথ এটার থেকে বেশি নাকি কম। বুঝতে পারছো? এই ধরনের কিছু টার্ম আছে, এই টার্ম গুলো হচ্ছে আসলে একটা জিনিসকে বোঝায় না, অনেক কিছুর কম্বিনেশনকে বোঝায়। যেমন আরেকটা জিনিস হচ্ছে ডিউরেবিলিটি। এই ডিউরেবিলিটিকে এক্সপ্লেইন করতে গেলে অনেক জিনিসকে তোমাকে সাথে নিয়ে চলতে হবে। এই ডিউরেবিলিটি জিনিসটা তোমরা হায়ার স্টাডিতে পড়বা আরো ডিটেইলস। তো নরমালি আমরা ডিউরেবিলিটি শুনেই বুঝি কি সেটা কতদূর ডিউরেবল, কতদিন বেশি টিকবে, শুধু ওই জিনিসই বুঝাই না, আসলে আরো অনেক জিনিস সেটার সাথে চলে আসে। ঠিক আছে, আমরা পরবর্তীতে আরো জানবো এসব। এরপর আসতেছে ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য। ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য অলরেডি তোমরা কিছুটা পড়ছো, মনে আছে কারো? এখানে লেখা আছে যদিও, তবুও একটু পরে বা মনে আছে কিনা দেখো একটু। আর আচ্ছা, ওয়ান ওয়ে স্ল্যাবে স্যার ডিফ্লেকশনটা লং ডিউরেশন শর্ট ডিউরেশন বোথ সাইডেই হয়, আর টু ওয়ে আচ্ছা আমি এই একটু এক্সপ্লেন করে নিই। সোজা কথা, ওয়ান ওয়ে স্ল্যাবে লোডটা একদিকে ডিস্ট্রিবিউটেড হয়, মানে ওয়ান সাইডে ডিস্ট্রিবিউটেড হয়। ওয়ান ওয়ে স্ল্যাব মানে লোডটা একদিকে মানে ওয়ান ডিরেকশনে তোমার ট্রান্সফার হয়। সেই জিনিসটা হইতে গেলে আমি একটু চিত্র এঁকে দেখানোর ট্রাই করি। যেমন ধরো এই রেক্টেঙ্গেল যেটা আঁকলাম, একটু বাঁকা হচ্ছে যদিও, সেটা একটা স্ল্যাব। এই দুই পাশে ধরো বিম আছে, এই দুই পাশের বিমটার নিচে আছে, আমরা ধরো উপর থেকে ভিজুয়ালাইজ করতেছি বলে আঁকলাম। তাহলে স্ল্যাবকে সাপোর্ট দেখে বিম, সেটা তো আমরা জানি, বিম বা ওয়াল, এখানে আর কোনো ওয়াল নাই, শুধু বিমেই আছে ধরো। তাহলে দেখো এই স্ল্যাবটার লোডটা ট্রান্সফার হবে এই বিমের দিকেই, আর অন্য কোনো দিকে কিন্তু অপশন নাই তার। এদিকে কি লোড ট্রান্সফার হইতে পারবে? এই পাশে আর এই পাশে, উপরে এবং নিচে কিন্তু যাইতে পারবে না, কারণ সাপোর্ট নাই উপরে এবং নিচে। উপরে আর নিচে না, আসলে উপরের সাইডে আর নিচের সাইডে, সেটা তো আসলে হরাইজন্টাল সাইডেই, মানে এই পাশে আর এই পাশে কিন্তু সাপোর্টেই নাই। তাহলে লোডটা নিবে কে? লোড কেউ নিতে পারতেছে না। তাহলে লোড আলটিমেটলি ট্রান্সফার হচ্ছে কিন্তু এই পাশে আর এই পাশে। তাহলে এটা কিন্তু একটা অ্যাক্সিস না, একটা লাইন না। তাহলে সেই জন্য এই ধরনের স্ল্যাবকে বলা হয় ওয়ান ওয়ে স্ল্যাব, মানে একদিকে যদি লোড ট্রান্সফার হয়। ঠিক আছে, এইটা দেখাইলাম আমি, সাপোর্টেই আছে এক পাশে, অন্য পাশ দুইটাতে, অন্য দুই পাশে কিন্তু সাপোর্ট নাই। আর যদি চারো পাশে সাপোর্ট থাকে, আর যদি চারপাশেই সাপোর্ট থাকে, ধরো চারপাশেই বিম আছে, তাহলে কিন্তু লোডটা চারপাশের বিমেই যাবে। চারপাশের বিমে মানে এই বরাবর ডিস্ট্রিবিউটেড হবে,
আবার এই বরাবর ডিস্ট্রিবিউটেড হবে। এখন আসতেছে যদি সেই স্ল্যাবের লেন্থ এবং উইথ রেশিও অনেক বেশি কম হয়, যেমন দেখো এখানে লেন্থটা অনেক বড়, উইথটা অনেক ছোট তুলনামূলক আর কি, তাহলে দেখবা কি এই শর্ট ডিরেকশন বরাবর বেশি লোড ট্রান্সফার হবে, কারণ লোড ট্রান্সফার করার জন্য অল্প ডিস্টেন্সেই সে সাপোর্ট পেয়ে যাচ্ছে সেজন্য। আর এই বরাবর খুবই কম লোড ট্রান্সফার হবে, আমি হবে না বলতেছি না, খুবই কম হবে যদি চারপাশে সাপোর্ট থাকে, মানে এই পাশেও বিম আছে এই পাশেও বিম আছে, যদি চারপাশে বিম থাকে আর কি। আগে তো বিম থাকতেই হবে, নাহলে তো তোমার লোডেই ট্রান্সফার হবে না। এবার বিম থাকা সত্ত্বেও দেখবা যদি লেন্থ এবং উইথের রেশিওটা বেশি হয় তাহলে দেখবা ওই লং ডিরেকশন বরাবর লোডটা খুবই কম ট্রান্সফার হয়, খুবই মানে একদম কম ট্রান্সফার হয়। তো সেজন্য এই ধরনের স্ল্যাবকেও আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলি, কারণ অন্য পাশে যে লোডটা ট্রান্সফার হচ্ছে লং ডিরেকশনে সেটা খুবই নেগলিজিবল হয়। আমি একটা এক্সাম্পল দেখাই, যদি L বাই বি রেশিও 2 হয়, যেমন আমি এক্সাম্পল ধরলাম, এটা ধরো 10 ফিট আর এই ডিস্টেন্সটা ধরো 20 ফিট, তাহলে L বাই বি রেশিও কত বলতে পারবা? L বাই বি রেশিও মানে লেন্থ বাই উইথ রেশিও 2 2 2, মানে 2 হইলে সেটা আসলে টু দি পাওয়ার 4 বেসিসে ট্রান্সফার হয়। টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 হুম 16 না 16 স্যার। 2 টু দি পাওয়ার 4 মানে 16 16, শিওর? জি স্যার। 2 টু দি পাওয়ার 4 মানে 16, শিওর তোমরা? জি স্যার। জি স্যার। ওকে 16, তার মানে বোঝা যাচ্ছে লং ডিরেকশনে যে লোডটা যাবে শর্ট ডিরেকশনে 16 গুণ লোড বেশি যাবে, তার 16 গুণ লোড যাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে শর্ট ডিরেকশনে লোডটা কত গুণ বেশি যাচ্ছে দেখো। এখন কোনো কারণে যদি এটা 20 না হয়ে 30 হয় তাহলে কত হয়? L বাই বি রেশিও 3 হয়ে যায় না? তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81। দেখো 81 গুণ লোড। লং ডিরেকশনে যদি 1 টাইমস লোড হয়, শর্ট ডিরেকশনে 81 টাইমস লোড হচ্ছে, 81 গুণ লোড যাচ্ছে। বুঝতেছো এই আসলে শর্ট ডিরেকশনে কত বেশি যাচ্ছে, এবং লং ডিরেকশনে যে লোডটা যাচ্ছে সেটা মিনিমাম লোড ধরেই আমরা দিয়ে দিই, মানে মিনিমাম রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করে দিলেই ওটা প্রোভাইড, মানে ওটার জন্য আর আলাদাভাবে ডিজাইন করতে হয় না। তো সেজন্যই আমি বলতেছি ওয়ান ওয়ে স্ল্যাব হচ্ছে, দেখো এখানে ডেফিনেশন গতভাবে লিখছি কি, ওয়ান ওয়ে স্ল্যাব মে বি সাপোর্টেড বাই বিম ইন টু সাইডস। যেমন দেখো এই ফিগারটাতে এদিকে এবং এদিকে শুধু সাপোর্ট আছে, মানে দুই সাইডে অনলি সাপোর্ট আছে। দুই সাইডে সাপোর্ট থাকলে সেটা ওয়ান ওয়ে স্ল্যাব হইতে পারে, কিন্তু টু ওয়ে স্ল্যাব হইতে গেলে চারো সাইডেই তোমার সাপোর্ট থাকা লাগবে, কারণ দুই ডিরেকশনে কিন্তু লোডটা যাইতে হবে। দুই ডিরেকশন মানে আমি এক ডিরেকশন মানে কিন্তু দুইটা সাইড, এই সাইড এবং এই সাইড মানে হচ্ছে এক ডিরেকশন, মানে এক্স অ্যাক্সিস, একটা অ্যাক্সিস। আর যদি উপরে এবং নিচে ধরি তাহলে সেটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরি তাহলে এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস। তার মানে বোঝাচ্ছি টু ওয়ে স্ল্যাব হইতে গেলে চারপাশে সাপোর্ট থাকতে হবে, আর ওয়ান ওয়ে স্ল্যাব চারপাশে সাপোর্ট থাকলেও হয় যদি লেন্থ এবং উইথের রেশিও বেশি হয়, আর চারপাশে সাপোর্ট না থাকলেও হইতে পারে, মানে অনলি যদি এক পাশে এই পাশে সাপোর্ট অথবা এই দুই পাশে সাপোর্ট থাকে
তাইলেও কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাব হইতে পারে, সেটাই এখানে বলা হয়েছে। তারপরে যদি ওয়ান ওয়ে স্ল্যাবটা চারপাশেই সাপোর্ট থাকে, মানে এই এক্সাম্পলটা বলতেছি, ওয়ান ওয়ে স্ল্যাবে যদি চারপাশেই সাপোর্ট থাকে তাহলে দেখতে হবে ওয়ান ওয়ে স্ল্যাব হয়েছে কিনা। এটা বোঝার জন্য দেখতে হবে লেন্থ ভার্সেস উইথ রেশিওটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 কিনা। গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হইলে তাহলে সেটাকে আমরা বলবো যে ওয়ান ওয়ে স্ল্যাব, আর যদি লেস দেন 2 হয় তাহলে সেটাকে আমরা বলতেছি টু ওয়ে স্ল্যাব। এই পাশে লেখা আছে, ঠিক আছে। এখন ওয়ান ওয়ে স্ল্যাবে লোডটা মেইনলি কয় দিকে ট্রান্সফার হচ্ছে? একদিকে। কোন দিকে? শর্টার ডিরেকশনে নাকি লঙ্গার ডিরেকশনে? শর্টার ডিরেকশন। শর্টার ডিরেকশনে। তাহলে এইটা অনলি ডিজাইন করা হয় শর্টার ডিরেকশনের জন্য। মেইন রিইনফোর্সমেন্টটা দেয়া হয় অনলি ওয়ান ডিরেকশনে, মানে ওয়ান ডিরেকশন মানে ওই শর্টার ডিরেকশনে, আর অন্য ডিরেকশনে আমরা ওই মিনিমাম রিইনফোর্সমেন্টটা দিয়ে দিই। মিনিমাম রিইনফোর্সমেন্টটা মানে টেম্পারেচার সিকনেস রিইনফোর্সমেন্টটা দিয়ে দেওয়া হয়, নতুন করে আলাদাভাবে ডিজাইন করা হয় না এটা। বুঝতে পারছো? এরপর আসতেছে টু ওয়ে স্ল্যাবে দুই পাশেই কিন্তু মেইন রিইনফোর্সমেন্ট দিতে হয়, মানে দুই ডিরেকশনের জন্যই ডিজাইন করতে হবে আলাদা করে। মানে ডিরেকশন 1 ধরে একটা ডিরেকশনের জন্য ডিজাইন করলো, আর ডিরেকশন 2 ধরে আরেকটা জন্য ডিজাইন করলো, মানে দুই ডিরেকশনে ডিজাইন করলে টোটাল স্ল্যাবের ডিজাইনটা হবে। আর ওয়ান ওয়ে স্ল্যাবে এক ডিরেকশন ডিজাইন করলে হয়ে যাচ্ছে শর্টার ডিরেকশন। লঙ্গার ডিরেকশনে আমরা ডিজাইন না করে টেম্পারেচার সিঙ্কেজ রিইনফোর্সমেন্টটা বসাই দেব। বুঝতে পারছো পার্থক্যটা? জি স্যার। এই এত দূরেই মূলত এই যে টু দি পাওয়ার 4 হয়, এই দেখো রেশিওর টু দি পাওয়ার 4, সেই জিনিসটা এখানে একটু দেখানো আছে, সেটা তোমরা পরবর্তীতে দেখে নিতে পারো। এখানে ক্যালকুলেশন করে দেখানো আছে ডিটেইলস, তো সেটা তোমরা চাইলে বুঝে নিতে পারো আর কি, আমি ডিটেইলস এক্সপ্লেইন করতেছি না। আরেকটা জিনিস হচ্ছে ডব্লিউএসডি মেথডে এবং ইউএসডি মেথডে একটা বিমের ক্যালকুলেশন এখানে করে দেয়া আছে, মানে সেম বিমে একবার ইউএসডি মেথডে করা হয়েছে, একবার ডব্লিউএসডি মেথডে করা হয়েছে। সেই জিনিসটা এখানে করে দেয়া আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। মানে আমি এখানে বুঝাইতে চাইছি শুধুমাত্র ডব্লিউএসডি এবং ইউএসডি মেথডের একই বিম ডিজাইন করলে বা একই বিমের অ্যানালাইসিস করলে কি পার্থক্যগুলো আসে, এটা হচ্ছে আমাদের ডব্লিউএসডি মেথডে করে দেয়া, এই এক্সাম্পল ইন ডব্লিউএসডি মেথডে করে দেয়া। তারপরে এবং ডব্লিউএসডি মেথডে সেটা ফ্যাক্টর অফ সেফটিও বের করা হয়েছে, 1.31 আসছে। আর সেম অঙ্কটাই আমি আবার ইউএসডি মেথডে করছি। এই ইউএসডি মেথডে ওই মোমেন্ট রিডাকশন ফ্যাক্টর ফাই এর ভ্যালুটা যে ইকুয়েশনটা ইউজ হইতো সেই ইকুয়েশনটা আমি এখানে লিখে দিছি, এবং যেভাবে যা করা এগুলো সবগুলো তোমরা 315 এ পরে আসছো, তো সেভাবে করে এটা তো ফ্যাক্টর অফ সেফটি বের করছি, আসছে 2.48। তাহলে এটাতে ফ্যাক্টর অফ সেফটি আসতেছে 2.48, আর ডব্লিউএসডি মেথডে ফ্যাক্টর অফ সেফটি আসছিল আমার কত 1.31। তাহলে দেখি আমরা সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে, ফ্যাক্টর অফ সেফটি ইউএসডি মেথডে হচ্ছে হায়ার আসছে ডব্লিউএসডি মেথডের তুলনায়, এবং ডব্লিউএসডি মেথডে যেটা ফ্যাক্টর অফ সেফটি আসছে সেটা ইউএসডি মেথডে যেটা ফ্যাক্টর অফ সেফটি আসছে সেটা ডব্লিউএসডি মেথডে ফ্যাক্টর অফ সেফটির 1.89 টাইমস এর মতো আমাদের যে ক্যালকুলেশনটা করছে। এটা কিভাবে বের করা হয়েছে বলতে পারবা? দুইটা এটা ভাগ দিয়ে ফ্যাক্টর অফ সেফটি দুইটা রেশিও করা হয়েছে, মানে 2 পয়েন্ট কত আসছিল আমাদের 2.48 আসছিল মনে হয়, তাই না? হ্যাঁ 2.48 ডিভাইডেড বাই আগেরটা তো ফ্যাক্টর অফ সেফটি কত আসছিল 1.31। এটা করে আমরা 1.89 টা পাবো, ঠিক আছে। এখানে কি কি পার্থক্য হয় জেনারেলি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তবুও আমি বলে রাখতেছি। এটা হচ্ছে এখানে দেখো এটা বলে দিছিল পরীক্ষা মানে কন্ডিশনে, এটা কোন ধরনের বিম?
কোন ধরনের বিম? সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম মোমেন্ট কত যদি ইউডিএল থাকে? WL square by 8. WL স্কয়ার বাই 8। এই দেখো এখানে কিন্তু এই WL স্কয়ার বাই 8 ইউজ হইছে, ঠিক আছে? আর ইউএসডি মেথডেও করতে গেলে WL স্কয়ার বাই 8 ইউজ হইছে। এখন তোমরা আমাকে বলো দেখি, যদি এটা সিম্পলি সাপোর্টেড বিম না হইয়ে ক্যান্টিলিভার বিম হইতো তাহলে কি কি পার্থক্য হইতো? Maximum momental equation different. ইকুয়েশনটা কি হইতো তখন? WL By 2. WL স্কয়ার বাই 2 হইতো। আচ্ছা, একটা পার্থক্য তোমরা বলতে পারলা, কারণ সেটা আমি ধরাই দিছি। এখন আমাকে বলো এই এক্সাম্পলটাতে, এই যে স্ক্রিনে শো করতেছে এক্সাম্পলটা, সেটাতে যদি সিম্পলি সাপোর্টেড বিমের জায়গায় যদি ক্যান্টিলিভার বিম হইতো, এই পেজের মধ্যে কোনো ভুল থাকতো কিনা? স্যার তখন আমরা টেনশন ফেসে রেইনফোর্সমেন্ট দিতাম, কম্প্রেশন ফেসে আমরা রেইনফোর্সমেন্ট দিতাম। সব সময় তো টেনশন ফেসে দিচ্ছি। সিম্পলি সাপোর্টেড বিম হইলেও টেনশন ফেসে দিব, ক্যান্টিলিভার বিম হইলেও টেনশন ফেসে দিব। তো তুমি কাছাকাছি গেছো, সেটাই আমি বলিনি। সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমে টেনশনটা হয় নিচে, পজিটিভ মোমেন্ট হয় উপরে, পজিটিভ মোমেন্টের জন্য টেনশনটা হয় নিচে, সেজন্য রিইনফোর্সমেন্ট দিতে হয় নিচে। আর ক্যান্টিলিভার বিম হইলে টেনশন তখন উপরে হয়, টেনশন ফেসটা উপরে হয়, সেজন্যই তোমার রিইনফোর্সমেন্ট দিতে হবে উপরে। এই দেখো এই পার্থক্যটা আমি এখানে দেখাইছি, উপরে চলে গেছে এই এত দূরে। এখন তোমরা এই প্র্যাকটিস প্রবলেমটা তোমরা চাইলে নিজেরা একবার প্র্যাকটিস করে নিতে পারো, তবে রিপোর্ট কিছু দেওয়ার দরকার নাই। তোমরা নিজেদের সুবিধার জন্য আমি তোমাদের একটা ডাটাও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে করবা, না চাইলে করবা, এটা তোমাদের উপর। এটাও কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের উপরেই দেওয়া আছে, ঠিক আর আছে? জাস্ট প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের জন্য তোমরা চাইলে করতে পারো, না চাইলে মানে জমা দেওয়ার দরকার নেই, সেটাই বলতেছি। এটা কিন্তু তোমাদের স্টুডেন্ট আইডি হিসেবে আমি ইয়ে করিনি, এটা গত সেমিস্টারের ডাটা আর কি। গত সেমিস্টারে যখন পড়াইছিলাম তখন তাদেরকে দিয়েছিলাম। তো তোমাদের স্টুডেন্ট আইডি হিসেবেও আমি দিয়ে দিব, কিন্তু তোমাদের স্টুডেন্ট আইডি লিস্টটা আমার জানা ছিল না বলে আমি দিতে পারিনি, ঠিক আছে? তবে আমি বলবো যে একটু যে কোনো একটা ডাটা ধরে প্র্যাকটিস করে দেখতে পারো তোমরা, ঠিক আছে? অথবা যেটা করে দিয়ে আছে সেটা বুঝে বুঝে করলেও হয়। এই এত দূরে আর কি, তেমন কিছু নাই। তো তোমাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারো। স্যার আমাদের এই স্লাইডটা পিডিএফ স্লাইডটা দিয়ে দেওয়া হবে না গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে এটা, গুগল ক্লাসরুমে এটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আর কোনো কিছু? তোমাদের আর কোনো কিছু কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো। আর কোনো কোয়েরি নাই? না আচ্ছা, কোয়েরি না থাকলে তোমাদের অ্যাটেন্ডেন্স সিআর কি আছো? জি স্যার। অন্য ক্লাসগুলোতে তোমাদের